হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা আমাকে চেও না, আমি হচ্ছি শান্তনু, আর তোমরা সবাই দেখছো আমার চ্যানেল প্রিয়া শান্তনু ব্লগ। আর আজকে কিন্তু তোমাদের একটা খুব সুন্দর জায়গার সন্ধান দেবো আমি। তোমরা এর আগে কম বেশি সবাই গেছো। আর আমি কিন্তু এখন আছি যতীন দাস মেট্রো স্টেশনে। যতীন দাস মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটুখানি কিন্তু হাঁটা পথ, 2 থেকে 5 মিনিট কিন্তু হাঁটতে হবে তোমাদেরকে হেঁটে হাজরা মোড় থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা বাস অটো করেও তোমরা কিন্তু ওখান থেকে যেতে পারো। আমি তো চলে গেছিলাম বাসে, তো দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি। তো এখন কিন্তু যাব আমরা আলিপুর জেল মিউজিয়ামের সামনে। তো আলিপুর জেল মিউজিয়ামের সামনে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আলিপুর জেল মিউজিয়ামের সামনে একদম চলে এসেছি। আর দেখো কত বড় জেল, বিশাল বড় কিন্তু একটা জেল। আর বাদবাকি কথা কিন্তু তোমার সঙ্গে ভেতরে গিয়ে হচ্ছে। তো বন্ধুরা এবার কিন্তু চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ। আর আমার দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ, ডান পাশে আর বাঁ পাশে কিন্তু কার পার্কিং এর জায়গা রয়েছে, সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো তোমরা কলকাতার যে কোনো প্রান্ত থেকে কিন্তু গাড়ি নিয়ে আসতে পারো, বা যারা বাইরে থেকে আসতে পারো তারাও কিন্তু গাড়ি নিয়ে এখানে আসতে পারো। খুব ভালো কিন্তু পার্কিং এখানে ব্যবস্থা রয়েছে। আর দেখতেই পাচ্ছ চারপাশটা কিন্তু খুবই পরিষ্কার আর খুবই কিন্তু সুন্দর। তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাব, টিকিট কাটবো, কত কি প্রাইস রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। আর একবার তোমাদেরকে এখানে সময় সূচিটা দেখিয়ে দিই। মঙ্গল থেকে রবি দুপুর 11:30 থেকে বিকেল 5:30 অবধি কিন্তু খোলা থাকে। সোমবার বন্ধ থাকে। টিকিট কাউন্টার খোলা থাকে 5টা অবধি। আর এটা হচ্ছে কিন্তু এখানকার ম্যাপ, দেখতে পাচ্ছ আলিপুর জেলের ম্যাপ। আর এই হচ্ছে কিন্তু টিকিট ঘর। তো চলো এবার এখান থেকে কিন্তু টিকিটটা আমরা কেটে নেব। তো চলো টিকিট কিন্তু কেটে নিয়েছি। আর টিকিটের প্রাইস কিন্তু পড়লো 30 টাকা। আর প্রাইস কিন্তু বাড়িনি, একই রকম কিন্তু প্রাইস রয়েছে। তো চলো আস্তে আস্তে যাও। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু দেখে নিলে তোমাদের ঢোকার প্রথমে কিন্তু এটা তোমরা দেখতে পাবে, এই বোর্ডটা দেখো। ফাঁসির মঞ্চ কিন্তু ডান দিকে, ওয়াচ টাওয়ার সোজা, প্রদর্শনী কক্ষ কিন্তু সোজা, সুভাষ কক্ষ সোজা, ঠিক আছে, সব কিন্তু সিধা দিকে রয়েছে। আর ঠিক তার ডান পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন শহীদ স্তম্ভ। আর এটা দেখলেই কিন্তু এখানকার মনে পড়ে যায় যারা কিন্তু শহীদ হয়েছিল, তারা কিন্তু দেশের জন্য আত্মত্যাগ আর বলিদান করেছিল। আর দেখো এখানে কিন্তু তাদেরই জন্য কিন্তু এই স্মৃতি কিন্তু বানানো হয়েছে। আর এখানে কিন্তু তাদের নামও দেওয়া আছে। দেখো এই পাশেও কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রায় অনেকজনকেই ফাঁসি দেওয়া হয়েছিল এই জেলে। আর এই পাশটাতে কিন্তু দেখো তাদেরই কিছু স্লোগান বা গানের লাইন কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর ঠিক তার পাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা কফি হাউস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু খেয়ে নিতে পারো। আর দেখো তো 1906 সালে কিন্তু এই জেল কিন্তু বানানো হয়েছিল আমাদের ভারতীয় ফ্রিডম ফাইটারদের কিন্তু এখানে এনে নির্মম অত্যাচার করার জন্য, আর স্বাধীনতা আন্দোলন যাতে না করতে পারে তারা, তার জন্য কিন্তু এই জেল বানানো হয়েছিল। আর মূল পথ দিয়ে কিন্তু আসার পথে তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে নেহরু কক্ষ। প্রথমে কিন্তু তোমরা নেহরু কক্ষ পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেহরু কক্ষ। তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরে যাবো, তোমাদেরকে গিয়ে ভেতরটা দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর 4খানা সেল রয়েছে। প্রত্যেকটা সেল কিন্তু আমি তোমাদেরকে এবার একটা একটা করে দেখাবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। দেখো এই প্রথম সেলটাতে কিন্তু একটা বড় টাইপের কিন্তু কয়েন টাইপের কিছু একটা রয়েছে। আর এই সেকেন্ড সেলটা কিন্তু ফাঁকা রয়েছে। কোনো একটা টাইমে হয়তো কোনো বিপ্লবী এখানে ছিল, তার দেখো ফটো বা এখানে কিন্তু অনেক কিছু লাগানো রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এখন ফাঁকা রয়েছে এই সেলটা। আর এদিকটা দেখো, এই সাইডটাতে দেখো, এই সাইডটাতে কিন্তু আরও একটি সেল রয়েছে, এটিই কিন্তু ফাঁকা রয়েছে। এখানে হয়তো কোনো টাইমে, তখনকার টাইমে কিন্তু কোনো বিপ্লবী হয়তো এখানে ছিল, কিন্তু তার এখানে ফটো, তার ঐতিহ্য, অস্তিত্ব আজও কিন্তু এই জেলে যত্ন সহকারে রাখা রয়েছে খুব সুন্দরভাবে। আর মেন জিনিস দেখো গাইস, এখানে রয়েছে হচ্ছে আমাদের নেহরুজি। তো নেহরুজি কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর উনি কিন্তু এখানে 17ই ফেব্রুয়ারি 1938 থেকে 7ই মে 1938 পর্যন্ত কিন্তু এখানে ছিলেন। আর উনি কিন্তু প্রায় এখানে 80 দিন কিন্তু এখানে প্রায় বন্দি ছিলেন। আর তখনকার টাইমে কিন্তু একটা পেন আর কাগজ ছাড়া ওনার কাছে কিছুই ছিল না। 1934 সালে যখন আইন আন্দোলন মামলায় জওহরলাল নেহরুর জেল হয়, তখন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রায় কিন্তু এই সেলে কিন্তু জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে আসতেন। আর অপূর্ব সুন্দর করে কিন্তু এখানে তারা কথা বলতেন বসে, প্রায় কিন্তু 20 মিনিট ধরে কথা বলতো এখানে বসে। আর প্রায় কিন্তু 20 দিন অন্তর অন্তর কিন্তু দেখা করতে আসতো এই সেলে জওহরলাল নেহরুর সঙ্গে। তো এখানকার কিন্তু এই শেষ স্মৃতি কিন্তু রয়ে গেছে।
তো বন্ধুরা এবার কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম আমি বাদ বাকি যে কক্ষগুলো রয়েছে সেই জায়গাটাতে। দেখতে পাচ্ছ চলে এসেছি। এবার এই সাইডটাতে কিন্তু রয়েছে নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ আর বিধানচন্দ্র রায় কক্ষ ইত্যাদি ইত্যাদি। তো চলো এবার আমরা যাব ভেতরে গিয়ে বাদ বাকি কক্ষগুলো তোমাদেরকে দেখাবো। আর সর্বপ্রথমেই কিন্তু আমরা ঢুকতে এখানে পেয়ে যাব ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ। আর প্রথমেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ। আর একবার দেখিয়ে দিই তোমাদের একবার কুঠুরিটা, দেখো গাইস অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর উনি কিন্তু এখানে 5ই সেপ্টেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 পর্যন্ত কিন্তু এখানে বন্দী ছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেলে। তো এবার কিন্তু আমরা চলে এলাম বাইরে। আর বাইরে বেরিয়ে কিন্তু ঠিক ডান পাশে কিন্তু একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা উপরে উঠে গেলে এখানে কিন্তু সুভাষ বোস কক্ষ আরও কিন্তু দুজনের কক্ষ তোমরা এখানে দেখতে পাবে। তো চলো উপরে গিয়ে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর ঢোকার প্রথমেই কিন্তু আমরা এখানে পেয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্তের কক্ষ। আর এই কক্ষটা কিন্তু এখন ফাঁকা রয়েছে, তারই কিন্তু এখানে কিন্তু কিছু স্মৃতি দেখতেই পাচ্ছ দেয়ালে কিন্তু লাগানো রয়েছে, কিছু ফটো, কিছু কিন্তু স্মৃতি এখানে কিন্তু রয়েছে। আর এক টাইমে কিন্তু এখানে কিন্তু তিনি থেকে গেছেন এই জেলে। খুবই কিন্তু অত্যাচার হয়েছে তাদের উপরে, একটা টাইমে নির্মম অত্যাচার করা হতো। ইংরেজরা কিন্তু খুবই অত্যাচার করতো তাদের উপরে সত্যি কথা বলার জন্য, আর কোনো রকমে যাতে কোনো আন্দোলন না করতে পারে তারা। আর এবার কিন্তু চলে এলাম জ্যোতির্মোহন সেনগুপ্তের কক্ষে। দেখতেই পাচ্ছ উনিও কিন্তু এই জেলেই কিন্তু বন্দী ছিলেন আর এই জেলেই কিন্তু থাকতেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে একটি মূর্তি বানানো হয়েছে ওনার, অপূর্ব সুন্দর লাগছে। আর এবার কিন্তু চলে এলাম ভারতের অন্যতম ফ্রিডম ফাইটারের কক্ষে, নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর উনি কিন্তু এখানে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত কিন্তু এখানে ছিলেন এই কারাগারে। আর এই কারাগার থেকেই কিন্তু উনি কলকাতা কর্পোরেশনের জন্য কিন্তু ইলেকশন লড়েছিলেন। আর এখান থেকেই কিন্তু উনি বিজয়ী হয়েছিলেন। আর কলকাতার মেয়রও কিন্তু উনি এক টাইমে ছিলেন। আর এনার মতো ফ্রিডম ফাইটার যদি আমাদের দেশে না থাকতো তাহলে কিন্তু আমাদের এই দেশ কিন্তু কোনোদিনও স্বাধীন হতো না। আর শুধু কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু না, আরও কিন্তু এই জেলে যারা থেকে গেছেন তারাও কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন, বলিদান দিয়ে গেছেন, অনেক কিছু কিন্তু করে গেছেন। এই বলিদান কিন্তু ভোলার নয়। তো বন্ধুরা এবার কিন্তু আমরা প্রবেশ করব ফাঁসির মঞ্চের সামনে। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু আমার রয়েছে ফাঁসির মঞ্চ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। তো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব। আর আজও পর্যন্ত বন্ধুরা সত্যি কথা বলতে এই জায়গাটাতে আসলে কিন্তু গা ছমছম করে। আর অনেক ভারত মায়ের বীর সন্তানেরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু ফাঁসি কাটে ঝুলেছে, আস্তে আস্তে নিজেদের কিন্তু বলিদান, জীবনদান কিন্তু দিয়ে গেছেন। আর এক টাইমে কিন্তু এখানে জোড়া ফাঁসি দেওয়া হতো। আর আজও পর্যন্ত এই জায়গাটাতে আসলে কিন্তু সেই সব আত্মত্যাগের কথা মনে পড়ে যায় গাইস। খুবই কিন্তু মানে ভয়ঙ্কর একটা জায়গা, গা ছমছমে। আর দুপুরবেলার টাইম খুবই দেখতে পাচ্ছ। আর বন্ধুরা ফাঁসি দেওয়ার পর তারপরে কিন্তু এই কাছের জায়গাটার মধ্যে এনে তারপরে কিন্তু নিয়ে যাওয়া হতো বাইরে এই পোস্টমর্টমের এই ঘরটাতে। বলতেও বন্ধুরা খারাপ লাগছে, এই ঘরটাতে কিন্তু এক টাইমে অনেক বিপ্লবী বন্ধুদের কিন্তু পোস্টমর্টম করা হয়েছে এই ঘরে। এই স্ট্রেচারে শুয়ে কিন্তু পোস্টমর্টম করা হতো। আর খুব সুরক্ষিত ঘর করে কিন্তু এই ঘরগুলোকে আজও পর্যন্ত সংগ্রহ করে রাখা রয়েছে। আর দেখো এখানে কিন্তু যাদের এখানে ফাঁসি হয়েছে তাদের কিন্তু এখানে তালিকাগুলো, নামের তালিকাগুলো দেওয়া রয়েছে। আর এই পাশে কিন্তু ইংলিশ আর বাংলায় দুটো ভাষায় কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু তাদের সম্পর্কে অনেক কিছু কিন্তু লেখা রয়েছে, তোমরা আসলে কিন্তু পড়ে এগুলো দেখতে পারো, অনেক কিছু লেখা। আর এখানে দেখো এখানে যে ঘরগুলো রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু কয়েদিদেরকে জোর জবরদস্তি করে এনে কিন্তু রাখা হতো। আর ফাঁসির পুরো প্রসেসটা কিন্তু দেখানো হতো, তারা যাতে তাদের গোপন কথাগুলো তাদের সামনে খুলে বলে দিতে পারে। আর খুব অত্যাচার কিন্তু তাদেরকে এখানে এনে করা হতো। আর এই ফাঁসি ঘাটে কিন্তু প্রথম ফাঁসি আমরা পেয়ে যাব লাল দত্তের 1908 সালে।
আর তারপরে কিন্তু শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয় দাসের ফাঁসি। তারপরে কিন্তু এখানে কার কোনো ফাঁসি দেওয়া হয়নি। আর দেখো কত বন্ধুরা এই ছোট ছোট কুটিরে কিন্তু আমাদের এই ফ্রিডম ফাইটার। দেখো বন্ধুরা, এবার তোমাদের যে ঘরগুলো আমি দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক বিপ্লবীদেরকে এনে রাখা হতো। ফাঁসির আগের দিন রাতে কিন্তু এখানে অনেক বিপ্লবী বন্ধুদের কিন্তু এনে রাখা হতো। তাদের শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করা হতো, তাদের কিন্তু শেষ খাওয়ার ইচ্ছা পূরণ করা হতো। আর এখানে কিন্তু তাদেরকে কীটাপাতও করানো হতো, অনেক কিছু কিন্তু তাদেরকে এখানে করানো হতো। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু তারা খুব কষ্টে জীবনযাপন করতো। আর খুব কিন্তু ছোট ছোট কুটুরির মতো কিন্তু ঘর, এই ঘরের মধ্যে কিন্তু তাদেরকে থাকতে হতো। আর এবার তোমাদেরকে আমি বন্ধুরা দেখাবো বন্দীদের জীবনচর্চা। তো চলো বন্দীরা কীরকমভাবে তাদের জীবনযাপন করতো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু যাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ফুলের বাগান করে কিন্তু সাজানো হয়েছে। আর এবার কিন্তু আমি চলে এলাম বন্ধুদের জীবনচর্চার যে সেলটি রয়েছে, সেই সেলের একদম সামনে। প্রথমেই এসে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি নাপিত একজন কয়েদির কিন্তু চুল কাটছে। আর তার কিছুটা এগিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু কয়েদিকে কিন্তু একটি ইংরেজ মারছে, ঠিক আছে, অত্যাচার করছে, তারই কিন্তু একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর তারপরে কিন্তু আমরা একটি এখানে ছোট লম্বা কিন্তু সেল পেয়ে যাবো। এখানে কিন্তু একসাথে দেখতেই পাচ্ছ অনেক কয়েদিদেরকে রাখা হতো। আর দেখো এখানে কিন্তু অনেক কয়েদিরা একসাথে থাকতো। তারা কিন্তু এরকমভাবেই জীবনযাপন করতো, এরকমভাবেই কিন্তু তারা থাকতো। বাইরের দিকে কিন্তু যে তাকিয়ে থাকতো যে তারা কিন্তু কবে এখান থেকে ছাড়া পাবে বা বেরাতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা সাউন্ড হচ্ছে, সেটা তোমাদেরকে আমি একটা পরে ক্লিপে শোনাচ্ছি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সামনে নিয়ে যাওয়া। দেখো তখনকার টাইমে কিন্তু এটা তাদের বাথরুম ছিল। আর তারা কিন্তু তখন এরকমভাবেই বসে থাকতো, কখনো কিন্তু এরকম শুয়ে থাকতো, দেখতেই পাচ্ছ। আর এরকম কিন্তু তারা চা বানিয়েও খেত। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনজন কিন্তু চা বানাচ্ছে। আর এখান থেকে কিন্তু সাউন্ডটা হচ্ছে, তোমাদেরকে আমি শোনাবো। আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু এখানকার বন্দীদের জীবন যাপন কীভাবে তারা করতো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম। দেখলে তা কিন্তু খুব কষ্টে এই ছোট একটি জায়গায় কিন্তু জীবনযাপন করতো। আর তো চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাইরের দিকে যাব। আর দেখতে পাচ্ছ আমার দুপাশে কিন্তু এগুলো সব সেল রয়েছে। আর এই জেলটাকে এমনভাবেই বানানো হয়েছিল, মাঝখানে একটি ওয়াচ টাওয়ার রেখে চারিদিকে কিন্তু গোল করে সেল বানানো হয়েছিল, যাতে ওই ওয়াচ টাওয়ার দিয়ে পুরো জেলটার ওপরে কিন্তু নজর রাখা যায়। খুবই কিন্তু কড়াকড়িভাবে আন্দামানের একটি জেলের স্টাইলে কিন্তু এই জেলটিকে ডিজাইন করা হয়েছিল। আর ইংরেজরা কিন্তু আমাদের এই ফ্রিডম ফাইটারদেরকে কষ্ট দেবেই বলে কিন্তু এই জেল বানিয়েছিল। আর এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম তাঁতকলের সামনে। এখানে কিন্তু যে কয়েদিরা থাকতো তাদেরকে দিয়ে কিন্তু অত্যাচার তো করানো হতো, আর প্লাস কিন্তু তাদেরকে এখানে এনে তাঁতেরও কাজ করানো হতো জোরজবস্তিভাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারই একটা চিত্র তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দরভাবে। তো চলো আমরা কিন্তু এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব, তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো। আরও কিন্তু এখানে তখনকার কিন্তু তাঁত করে দেখো এই মেশিনগুলো কিন্তু তখনকার যুগের মেশিন। তখন কিন্তু এই মেশিনগুলোতে কিন্তু তাঁত বোনা হতো। আর এখানকার কয়েদিরা কিন্তু তখন এখানে কাজ করতো। দেখতেই পাচ্ছ একটি কয়েদি কিন্তু পুতুল কিন্তু এখানে বানানো হয়েছে, মেশিনের উপরে কিন্তু কাজ করছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। আর দেখো তখনকার মেশিন এগুলো সব। দেখো এখানে কিন্তু আরও কিন্তু কিছু পুতুল রয়েছে, এগুলো কিন্তু সব কয়েদি তখনকার। তো বন্ধুরা এবার কিন্তু আমি চলে এলাম বাইরে। আর এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমি আর এই ভিডিওতে তোমাদেরকে বাদ বাকিটা দেখালাম না। তো আমি আরও একটা কিন্তু ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তো তার মধ্যে কিন্তু বাদ বাকিটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকের জন্য একটুখানি, আবারও কিন্তু একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তো চলো টাটা, বাই, লাভ ইউ। আবারও দেখা হবে কিন্তু নেক্সট পার্টে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো। তো চলো বাই, টাটা, লাভ ইউ।